আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আরেকটা নতুন দিনের শুরু হয়ে গেল। তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম একটু ঠান্ডা বাতাস আছে বাহিরে, একটু রুটি বানাই। তো রুটি বানিয়ে নিচ্ছি। আর এভাবেই সকালটা শুরু হয়। দেখা যায় প্রথমে উঠে গাছগুলাতে পানি দিই, ঘরটা একটু ক্লিন করি কোনোরকম। এর মাঝে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাই। গিয়ে যেটা মনে হয় বেশিরভাগ আমাদের চাটা মানে কম্পালসারি থাকেই হয়। আজকেও চা আছে। আমরা আজকে চা দিয়ে হচ্ছে রুটিতে একটু হালকা রুটিই করেছি, জাস্ট পরোটা না। চা দিয়ে খাবো সেই উদ্দেশ্যে হচ্ছে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। মথে নেওয়ার সময় আমি অবশ্য যথেষ্ট পরিমাণে তেল দিই। রুটি বানানোতে আমি খুব একটা এক্সপার্ট না, তো দেখা যায় যে রুটি একদম গোল হয় না আমার। এখন তবুও মানে কিছুদিনের মধ্যে হাত দেখছি যে অনেকটা চলে আসছে। প্র্যাকটিসের বিষয় এটা। এক হচ্ছে ইচ্ছাশক্তি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিস যতক্ষণ না করবেন ততক্ষণ আপনার হচ্ছে না। আপনি যতই দেখেন, যতই জানেন, কোনো কাজ হবে না যদি না আপনি হচ্ছে প্র্যাকটিস করেন নিজের হাতে। তো প্র্যাকটিস করার সুবাদেই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ভাজাভুজিতে আমার কোনো সমস্যা নেই। আমি এগুলাতে হচ্ছে মোটামুটি ঠিকই আছে, ওকে। বাট রুটি যে বেলবার যে টার্মটা, সেটা হচ্ছে আমার জন্য একটু টাফ হয়ে যায় সামটাইমস। বাট হচ্ছে রিল্যাক্সে যদি কাজ করি তখন হয় যে পারফেক্ট হয়, এই আর কি। তো কথা বলতে বলতে আমার রুটি বানানো অলমোস্ট শেষ ভাজা। তো এখন হচ্ছে আমি এইখানে হচ্ছে রুটি বানাচ্ছি আর ইলেকট্রিকে হচ্ছে চা বসিয়েছি, চা হচ্ছে। নাস্তা টাস্তা করে নিলাম, করে তারপর এখন ভাবলাম যে কি রান্না করা যায়। তো ভাবলাম যে পেঁয়াজ কাটি, আগে মাথায় যেটা আসবে সেটাই করব। পেঁয়াজ কাটাটা হচ্ছে আমার জন্য রান্নাঘরের কাটাকুটির মধ্যে সবচাইতে কষ্টের একটা টার্ম। যদি চোখ না জ্বলতো তাহলে ইটস ওকে, বাট চোখ জ্বলে মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। পেঁয়াজ এই জন্য আমি করি কি, একসাথে অনেকগুলো পেঁয়াজ শুধু ছিলে ফ্রিজে রেখে দিই সবজি বক্সে। তো এভাবে ধরেন যে 2-3 দিনেরটা আমি একবারে করে ফেলি, যাতে হচ্ছে কষ্টটা একটু কম হয়। পরের দিন শুধু কাটলে তখন দেখা যায় যে ওরকম চোখে ঝাঁঝ লাগে না। তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এদিকে আমি বুদ্ধি করেছি যে আজকে চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ফ্রোজেন ছিল, ওইটাকে হচ্ছে ডিফ্রোস্ট করে নিয়েছি। নিয়ে আমি হালকা একটু লবণ মাখিয়ে একটু হচ্ছে ভেজে নিব, জাস্ট একটুখানি কালার আসার জন্য। আমি চিংড়ি মাছ ইউজুয়ালি এভাবেই রান্না করি, আর কোনো মশলা দিই না হচ্ছে ভাজার সময়। কারণ যদি আমি অন্য কোনো মশলা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে থাকি তাহলে দেখা যায় যে কালারটা একটু কেমন জানি হয়ে যায়। জাস্ট লবণ দিয়ে ভাজলে একটা লাল লাল একটা কালার আসে, তখন খুবই ভাল লাগে, এই আর কি। চিংড়ি আমার খুবই প্রিয় একটা জিনিস। তো এটা হলে আপনি ভেজে দেন আর ভুনা করে দেন বা কোনো সবজির সঙ্গে রান্না করে দেন, আমার হয়ে যাবে, খুশি খুশি আমার অ্যাকসেপ্টেড। যাই হোক, পরে রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই ক্ষেত্রে আমি চিংড়ি মাছ রান্নায় করি কি, কোনো আদা রসুন পেস্ট বা হচ্ছে আস্ত কিছু ইউজ করি না। জাস্ট পেঁয়াজ, লবণ আর হচ্ছে একটু মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। জিরাটাও আমি অ্যাভয়েড করি, কারণ জিরাটা দিলে হচ্ছে হয় কি আপনার ফ্লেভারটা একটু কেমন জানি হয়ে যায়। আর দিলেও খুব সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণ দিতে পারেন লাস্টের দিকে। আমি সেটা না দিয়ে আমি ধনিয়া পাতা ইউজ করি। এই হলো আমার রান্নার প্রসেসিং। তো এভাবে আমার রান্নাটা করে নিব। একদম যখন রান্নাটা মাখো মাখো ঝোল হয়ে আসবে তখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে একটুখানি জাল করে নামায় নিব। এই হচ্ছে রান্নার প্রসেসিং। এখানে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটোগুলো ফ্রোজেন করা ছিল, কারণ আমার কাছে ফ্রেশ টমেটো নেই। তো সবজিওয়ালারা সবসময় বাসার নিচে আসে, বাট সেদিন শনিবার ছিল। তা আমি বাসায় একা ছিলাম। এরপর এছাড়া সবজিওয়ালারাও ওদিন নিচে আসেনি, শুধু আসছে কি পেঁয়াজ আর আলু। তো আমার তো পেঁয়াজ আলু লাগবে না, আমার লাগবে টমেটো আর ধনিয়া পাতা। তো সেটা আসে নাই আনফর্চুনেটলি। আমি আর নিচে যেয়ে আনতেও পারিনি ফ্রেশটা, তো ফ্রোজেন ছিল, ফ্রোজেনটা দিয়ে কাজ চালিয়ে নিলাম, এই আর কি। ধনিয়া পাতাটাও আমি লাস্টে দেখতে পারবেন যে আমি ফ্রোজেনই দিব। জীবন মানুষকে অনেক সময় অনেক কিছু শিখায়, অনেক কিছু বোঝায়, অনেক পরিস্থিতিতে ফেলে। জীবনটাই তো উত্থান আর পতনের খেলা, তাই না?
হয় একটা সময় আপনি খুব ভালো পজিশনে আছেন, আপনার খুব নাম ডাক পরিবারের বাহিরে আপনার খুব মান সম্মান, মানে কেউ আপনাকে একটা মানে ঘুরে কথা বলবে, চোখ তুলে কথা বলবে, সেই সাহস শক্তি পাচ্ছে না। কিন্তু যেই আপনার সেই পাওয়ারটা বা সেই চাকরিটা বা সেই ক্ষমতাটুকু মানে না থাকলেও, তখন দেখা যায় যে 2 দিনের আসা একটা ছোট্ট বিড়ালও আপনার দিকে মুখ ভেঙচি করবে, এরকম মানে পরিস্থিতি হয়ে যায়। তো সামটাইমস খুব খারাপ লাগে, আবার সামটাইমস মানিয়ে নেই যে লাইফটা এরকমই হয়, সবার সাথেই হয়, আমার সাথে কেন হবে না। এই তো আর কি। আপাতত হচ্ছে কি বলবো, একটা বাসার মধ্যেই থাকি, খুব একটা ব্যস্ত সময়ও যায় না, আবার খুব একটা মানে কি বলবো অলস সময়ও যায় না। এটা ডিপেন্ড করে আমার নিজের উপর। আমার যেদিন ভালো লাগে সেদিন আমি অনেক কাজ করি, যেদিন ভালো না লাগে আমি সেদিন অলস দিন যাপন করি। মানে নিজের ঘরে নিজেই রাজা, এ হচ্ছে আমার অবস্থা। এছাড়া এর বাইরে আর কোনো জোর নেই। এই তো রান্না বান্না কথা বলতে বলতে রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে। এখন আমি কিছুক্ষণ নামিয়ে নিব, কিছুক্ষণ বসিয়েছিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে। আর এই আমটা মনে আছে গাইজ, আমরা এটা হচ্ছে গতকালকে পেয়েছিলাম ওই নার্সারিতে যে। তো আজকে আমি তেমন আর কিছুই রান্না করি নাই। গত দিনে মেহমান যে আসছিল, মেহমানের খাবার দাবার ছিল, তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডালটা ছিল। তো ডালের মধ্যে ভাবলাম কি আমি তো একাই, তো ওই আমটাকে 2 পিস করেছি, করে ওইটাতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জাল করে গরম করে নিয়েছি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে বিশ্বাস করেন, মানে আমার অনেক ভালো লাগছে। ওইটা দিয়ে আমার অলমোস্ট মানে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছ তো ছিলই। এই তো পরে হচ্ছে সন্ধ্যাবেলা ভাল লাগছে না, একটু বের হয়েছিলাম। এখানের পিৎজাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে ধানমন্ডির 27-এর পেছনের গলিতে, মিনাবাজারের পেছনের গলিতে। এই তো বাসায় চলে এসেছি। এটা ছিল ভোর রাত্রে মেঘে ঢাকা চাঁদের একটা সিন। নিয়েই ছিল আমার আজকের ব্লগটা। তো কথা বলতে বলতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা ভালো লেগেছে। পাশে থাকবেন, আশা করি আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন। ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।